This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সত্যি বলতে কি আজকে পিউ এই মুহূর্তে দাঁড়িয়ে এটা না বললেই নয় যে গোটা বাংলা বোধহয় একটা লক্ষ্য নিয়ে এই টিভির পর্দায় চোখ রেখেছে। হয়তো আমাদের পর্দাতেই সব থেকে বেশি মানুষ চোখ রেখেছেন, কারণ এরকমভাবে ননস্টপ কভারেজ তো কেউ, অন্তত একটা শিকারি যেরকম গন্ধ পেয়ে যায় না সেরকম ব্যাপার আর কি। সমস্ত মানুষের আমি দেখছিলাম যতক্ষণ তুমি সবার সাথে ঠোঁট কাটা হয়ে তুমি সবার সাথে এই SSKM-এর বিভিন্ন ধারা বিবরণী দিচ্ছিলে, আমি পরপর দেখছিলাম লোকজনের বার্তা আসছে, সবাই চাইছেন যে এবার কিছু একটা হোক। আর এই জায়গাটাতেই না আমার অদ্ভুত একটা কীরকম জানো, সবাই যেটা ভাবছেন আমার একটা অন্যরকম একটা জিনিস মনের মধ্যে খুঁজখুঁজ করছে জানো তো। কারণ আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি এক একটা জায়গা, সেই প্রথম যেদিন পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর বাড়িতে ওই টাকার পাহাড় দেখলাম, এবার তারপর পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হলেন, তারপর একে একে কুন্তল, শান্তনু, এরকম পরপর বিভিন্ন লোককে গ্রেফতার হতে দেখেছি। এবং তারপর একটা করে মানুষজন ভেবেছে যে এইবার বোধহয় কিছু হলো, এইবার বোধহয় কিছু হলো। কিন্তু এইবারটা মানে ফাইনাল বারটা এখন অবধি আসেনি। এবং তার মধ্যে খেয়াল করে দেখো, আমরা বিচারপতিদেরও বেশ কয়েকবার প্রবল অস্বস্তিতে পড়তে দেখেছি, বিচারপতিদের বিরক্ত হতে দেখেছি, তাদের বলতে শুনেছি অস্বস্তি হয়ে যে আর কত, এত দীর্ঘসূত্রিতা কেন। সত্যি কথা বলতে কি, বিচার ব্যবস্থা যদি এরকম স্ট্রং না হতো, এত বড় দুর্নীতির যে অন্তত আমাদের চারপাশে, পর্দাফাঁস বলবো না, পর্দাফাঁসটা তো করার কাজ এই ইডি, সিবিআই এদের এজেন্সির, কিন্তু এত বড় দুর্নীতি যে আমাদের ঘিরে রেখে দিয়েছে এটা কিন্তু আমরা জানতে পারতাম না, সেটা জানতে পেরেছি। সুতরাং এই এতটা জানার পরেও আলটিমেটলি কিন্তু একটা প্রশ্ন শুরুর থেকে আজ পর্যন্ত কনস্ট্যান্ট হয়ে আছে, আসল কোথায়, শেষ কোথায় সেটা আমরা জানি না। সত্যি কথা বলতে কি, আমি এটাও জানি না যে আজকে ফাইনালি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের স্যাম্পল ইডি পাবে কিনা। সমস্ত তোড়জোড় হয়ে গেছে, বোঝাই যাচ্ছে তারা মরিয়া, এবং নিশ্চয়ই সেরকম তাদের কাছে অন্তত সেই প্রস্তুতি নেওয়ার এবং সেই উদ্যোগ নেওয়ার মতো সাপোর্ট তাদের কাছে আছে, সবটা আমরা বুঝে গেছি। হয়তো শেষ পর্যন্ত, এর আগেও কিন্তু আমরা অতীতে দেখেছি যে প্রায় ভয়েস নিতেও তারা নিতে পারেননি, ধরে নিচ্ছি এবার সেটাও নিতে পারলেন। তারপরেই কি কেল্লাফতে চিচিং ফাঁক, এইটা কিন্তু অনেক বড় প্রশ্ন। আরেকটা জিনিস তুমি একটু হিন্টস দিচ্ছিলে, আমার আরেকটা জিনিস খুব মানে ভাবতে মানে ঔৎসুক্য হচ্ছে, জানতে ইচ্ছে করছে যে এই 60 মিটারের মধ্যেই মানে গোটা বিষয়টা যেখানে হচ্ছে, তার পাশেই তো 1 নম্বর কেবিন, আর তার কয়েকটা কেবিন পরেই তো জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন। যে অভিযোগ এই কালীঘাটের কাকু ভদ্রমশাইয়ের সম্পর্কে রয়েছে, যে দীর্ঘদিন ধরে কিভাবে তিনি হাসপাতালে রয়ে গেলেন এইভাবে, তার কতটা অসুস্থতা, তিনি চলে ফিরে ঘুরে বেড়াতে পারেন কিনা, বা যেভাবে তাকে এখন ভয়েস স্যাম্পল নেওয়ার বন্দোবস্ত হচ্ছে, নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, তার মানে তো তিনি সুস্থ, তারপরেও তিনি কি করে এতদিন ধরে রয়েছেন, এইরকম একটা পরিস্থিতি তার ক্ষেত্রেও তো খাটে। তার সম্পর্কে তো বারবার এই প্রশ্নটা উঠেছে, কি করে এতদিন ধরে ওইভাবে হাসপাতালে রয়েছেন। এবং আমাদের ক্যামেরাতে কিন্তু বারবার ধরা পড়েছে যে তিনি হাঁটছেন, চলছেন, ঘুরে বেড়াচ্ছেন, অন্য কেবিনের সামনে যাচ্ছেন। এবং আজকে তো তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কেমন আছেন, তিনি হাত নেড়ে আশ্বস্তও করেছেন। সেটার মানে আমরা কিছু জানি না, ন্যাচারালি হাত নাড়ার তো হয়তো অনেক রকম মানে হতে পারে। আমাদের হাত নাড়া, মাথা নাড়া, এগুলোর একরকম মানে হয়, আর নেতাদের আর একরকম মানে হয়। কিন্তু নিশ্চিতভাবেই এই যে এরকম ঝাঁকে ঝাঁকে কেন্দ্রীয় বাহিনী ঢুকছে, এই যে একটা বিরাট প্রস্তুতি, সেটা তো কোনো না কোনোভাবে একটা চূড়ান্ত ফয়সলা করার লক্ষ্যই, সেইটা দেখে নিশ্চিতভাবে তারও কি অস্বস্তি হচ্ছে না। দেখুন, আমরা এইটাই চাই, যদি সত্যিই কেউ দোষী হন তার দোষটা সামনে আসা উচিত, প্রমাণিত হওয়া উচিত। এরাই কিন্তু এখন সবথেকে বড় কাজ এই ইডি, সিবিআই এদের। নইলে প্রমাণ যদি তারা করতে না পারেন, তাহলে তো এত কিছু, এত তোড়জোড়, এতবার স্বপ্ন দেখানোর কোনো আলটিমেট কোনো লাভের লাভই হবে না, তাই না পিউ? ফলে নিশ্চিতভাবেই এই সব কটার মধ্যে কোথাও যোগসূত্র কেউ না কেউ খুঁজছেন, সব কটার থেকে আউটকাম সেটা কিন্তু গোটা বাংলার সমস্ত লোক দেখতে চাইছেন।
আমি আমাদের যারা প্রতিনিধিরা আছেন তাদের কাছে আমার মনে হয় পিউ তোমার একটু জেনে নেওয়াটা ভালো যে বা তুমি তো কথাও বলছিলেন যে তারা কিভাবে দেখছেন গোটা বিষয়টা। এই দুদিকে রয়েছেন এবং দুজনেই দীর্ঘদিন ধরে তারা এই গোটা বিষয়টাকে আলো করে রয়েছেন, এসএসকেএম আলো করে রয়েছেন। আমরা তাদের কাছে যাব, তার আগে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। এমন একটা জায়গায় গোটা বিষয়টা দাঁড়িয়ে রয়েছে, লোকজন প্রবল একটা প্রত্যাশা নিয়ে এই টিভির পর্দায় চোখ রেখেছে। এবার কি একজন মানুষকে কেন্দ্র করে কিন্তু এবার কি কালীঘাটের কাকু মুখ খুলবেন? তার বিরুদ্ধে কি সত্যি সেরকম কোনো একটা মানে মুখ খুলিয়ে কোনো একটা ফয়সলা করার মতো জায়গায় ইডি বা সিবিআই এরা যেতে পারবে? এটা কিন্তু সবাই প্রত্যাশা করছেন। আপনাদের প্রতিক্রিয়াটা কি? দেখুন, আদালত রায় দিয়েছে যে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য প্রয়োজনে অন্যরকম ব্যবস্থা নিতে হবে। স্বাভাবিকভাবে তদন্তকারী সংস্থা সেই নির্দেশ অনুসারে কাজ করছে। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল আজ না হয় কাল তদন্তকারী সংস্থা তার ইডির কাছে পৌঁছবেই। যত চেষ্টা করুক না কেন সেখানে রক্ষা করতে পারবে না। এবং আপনাদের যে টার্গেট, যেটা আপনাদের কথাই আমরা বুঝতে পারছি, যে মূল মাথা ধরা পড়বে কিনা। আমি জানি না যে কালীঘাটের কাকুরই ভয়েস স্যাম্পলের সাথে মূল মাথার ধরা পড়ার কতটা যোগ আছে, কিন্তু মূল মাথা আজ না হয় কাল ধরা পড়বেই, সে বিষয়ে আমি 100% আমি কনফিডেন্ট আছি। দেখুন, বারবার কিন্তু এই অভিযোগটা ওঠে যে এই যে ইডি সিবিআই এরা যে কাজকর্মগুলো করছে তার পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা ব্যাপার আছে। এটা যখন শোনেন তখন আপনাদের কি প্রতিক্রিয়া হয়? দেখুন, ইডি সিবিআই এমন একটি প্রফেশনাল সংস্থা, যে পার্টিরই সরকার থাক না কেন তারা সেই পার্টির কথা মতো কাজ করবে না, করা সম্ভব না। ইডি সিবিআই তাদের নিজস্ব প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুসারে কাজ করে। স্পেশালি ইডির ক্ষেত্রে যদি আমরা দেখি, সিবিআই থেকে ইডির কনভিকশন রেট অনেক বেশি। অর্থাৎ যে কয়েকজনকে ডাকা হয়েছে বা যাদের বিরুদ্ধে তদন্ত হয়েছে, ইডি তাদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ সহকারে তাদেরকে দোষী প্রমাণিত করতে পেরেছে। আর মনে রাখবেন, ফিনান্সিয়াল ট্রানজাকশন ধরা অনেক বেশি কঠিন, তবুও তারা যেভাবে সাকসেস রেট দেখিয়েছে, আমার বিশ্বাস যে এক্ষেত্রেও এর অন্যথা হবে না। তথ্য প্রমাণ যেদিকে নিয়ে যাবে সেদিকে ইডি গিয়ে উপযুক্ত ব্যক্তিদেরকে, যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে। দেখুন, আমার শুধু একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে বারবার একটা জিনিস, যেটা ধরুন আদালতে বিচারপতিরাও বলেছেন, এটা দীর্ঘসূত্রিতা। এই গোটা বিষয়টায় কোথাও গিয়ে আপনাদেরও কি মনে হচ্ছে যে গোটা বিষয়টা বড্ড বেশি দীর্ঘসূত্রী হচ্ছে? অনেক দিন তো হয়ে গেল, এবং সব থেকে বড় কথা যে এই ভদ্রলোক, এই জয়কৃষ্ণ ভদ্র, তাকে তো বেশ অনেক দিন হয়ে গেল ইডি তারা হেফাজতে নিয়েছে, তারপর হাসপাতালে রয়েছেন, ঠিক আছে, কিন্তু একটা তার কণ্ঠস্বর পেতে এতদিন লেগে গেল। তদন্ত শেষ হবে কি করে বলুন তো খুব তাড়াতাড়ি? দেখুন, আদালতের বাইরে গিয়ে তো তদন্তকারী সংস্থা কাজ করতে পারে না। যে আদালত বলছেন দীর্ঘসূত্রিতার কথা, তাদেরই উচ্চতম আদালতে গিয়ে তারা, যারা অপরাধী, তাদের টাকার অভাব নেই, বড় বড় উকিলের অভাব নেই, তারা সেই সমস্ত অ্যাডভোকেটদের ধরে অন্য রকমের রায় নিয়ে আসছে। তাহলে তো প্রশ্ন তো সবার আগে ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপরে উঠে যায়। সেই আদালতেরই তো উচ্চতর বেঞ্চ বা উচ্চতর আদালত বলে দিচ্ছে যে কোনো কোহেসিভ অ্যাকশন নেওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। অর্থাৎ আদালতের রায় তদন্তকারী সংস্থার সামনে অনেক সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে আমার মনে হয়। এবং দেখুন যে এই আমরা দেখেছি আদালতে কিন্তু এসএসকেএম এর ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে এই গোটা বিষয়টায়। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনি যেটা বলছিলেন, এটা একটা তদন্তকারী সংস্থা এবং একটা দুর্নীতির অভিযোগ, এই তার তদন্ত, এই দুটো বিষয়ের মধ্যে গোটা ব্যাপারটা, এবং তার সঙ্গে আদালতের কিছু সিদ্ধান্ত। কিন্তু যে মুহূর্তে এই এসএসকেএম এর ভূমিকাটা এইভাবে প্রশ্নের মুখে এসে যায়, যেখানে চিকিৎসার বিষয় নিয়ে শুধু কথা বলার কথা, সেখানে কোথাও গিয়ে তারা অন্য কোনো বিষয় আছে কিনা একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়, তখন কি কোথাও গিয়ে গোটা বিষয়টার সঙ্গে রাজনৈতিক যোগটা অনেক বড় করে চোখে পড়ে? দেখুন, তদন্তকারী সংস্থা শুধু নয়, আমাদের আদালত শুধু নয়, আমাদেরও এসএসকেএম এর যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড অত্যন্ত সন্দেহজনক মনে হচ্ছে। এবং আমি আদালতকে বলবো যে যদি অন্য হসপিটালে গিয়ে বা অন্য কোনো হসপিটালকে দিয়ে এই কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র তার শারীরিক পরীক্ষা হওয়া উচিত।
এবং হওয়ার পর যদি অন্য রকমের কোনো অবজারভেশন আসে, তাহলে যে সমস্ত ডাক্তারবাবুরা এই রিপোর্ট দিচ্ছিলেন তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত সিবিআই বা ইডির মাধ্যমে। তাদেরও তদন্ত হওয়া উচিত যে এই ডাক্তারবাবুদের এই মতামত দেওয়ার পেছনে কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন হয়েছে কিনা, বা ভয় দেখানো হয়েছে কিনা, কেউ ভয় দেখিয়েছে কিনা সরকারের কোনো আমলা বা সরকারের কোনো মন্ত্রী, তারও তদন্ত হওয়া উচিত। এমনিতে আমরা দেখছি সামনে লোকসভা ভোট এবং তার আগে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু নিয়ে তৎপরতা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, ফলে এবারে লোকসভা ভোটের আগে যেরকম আমরা শুনছি যে সিএটা লাগু হয়ে যাবে, ঠিক সেরকমই এই দুর্নীতির ক্ষেত্রেও কি বেশ কিছু ব্রেক থ্রু হতে পারে? আপনারা কি এক্সপেক্ট করছেন? দেখুন, তদন্ত এইভাবে বলা যায় না। কোনো আইন ভারতবর্ষের সংসদে পাশ হয়েছে, সেই আইন সিএ এবং সেই আইন ইমপ্লিমেন্ট হবে, রুলস তৈরি হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু দেখুন, তদন্ত নির্ভর করে হচ্ছে তদন্তের যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কি তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, এবং আগামী সময়ে সেই তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে যারা দোষী আছে তাদেরকে মহামান্য আদালতের সামনে দোষী প্রমাণিত করা। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় কোনো তদন্তের ক্ষেত্রেই ভবিষ্যৎবাণী করা মানে অর্বাচীনতা, সেই অর্বাচীনতা করা উচিত নয়। তবে আমার মনে হয় যে এই তদন্তকারী সংস্থাগুলো অত্যন্ত প্রফেশনাল সংস্থা, তারা উপযুক্ত ব্যবস্থা নেবে এবং যারা অপরাধী তারা জেলের ভেতরে যাবে। আমি আপনাকে শুধু একটা জিনিস জানাতে চাই যে মুহূর্ত থেকে আমরা এই গোটা বিষয়টা দেখাতে শুরু করেছি, সেই মুহূর্তে মানে ধরুন যারা আমাদের টেলিভিশনের পর্দার সামনে বসে আছেন তারা তো বটেই, যারা রাস্তাঘাট বিভিন্ন জায়গায় রয়েছেন তারাও যেভাবে আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারের দিকে নজর দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি লাফিয়ে লাফিয়ে মানুষের সংখ্যা বাড়ছে এবং তাদের যে মন্তব্যগুলো সেটা দেখে আমরা বুঝতে পারছি অদ্ভুত একটা রোমাঞ্চ, অদ্ভুত একটা উত্তেজনা নিয়ে সবাই অপেক্ষা করছেন। এটা তো সাধারণ মানুষের জন্য। আপনারা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব, পোড় খাওয়া রাজনীতিক, আপনাদের আবেগ ঠাবেগগুলো অনেক বেশি কন্ট্রোল, স্টিল আজকে এই মুহূর্তটা আপনাদের মধ্যে কিরকম রিয়াকশন তৈরি করছে? দেখুন, আমাদের দেখে দেখে তো অভ্যস্ত হয়ে গেছি আমরা, আলাদা করে বিষয় নেই যে পশ্চিমবঙ্গ গোটা দেশকে এইভাবে বারবার চমকিত করছে। সেই চমকিত কোনো ভালো কাজে নয়। পশ্চিমবঙ্গের কোন নেতা কোন মন্ত্রী তৃণমূল কংগ্রেসের চুরির দায়ে জেলে যাবে সেই বিষয়টি বারবার চমকিত করছে আমাদেরকে। আমরা অভ্যস্ত হয়ে গেছি, নতুন নতুন নিত্য নতুন ব্রেকিং হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য সুকান্তবাবু। আমরা এই ঘটনার সঙ্গে রয়েছি, আমরা এই ঘটনার খবর দেখাবো। আমরা সত্যি কথা বলতে কি সমস্ত সাধারণ মানুষের যা মানে আকাঙ্ক্ষা আমরাও তাই চাই, গোটা ব্যাপারটার একটা অন্তত ফয়সলা হোক। আমরা সরাসরি আবার SSKM-এ চলে যাচ্ছি, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, কী অবস্থা? অন্তত আমরা আমাদের ক্যামেরায়, অমিত দাসের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে, যে গতিবিধি ধরা পড়েছে, তাতে কিন্তু একটা বিষয়ের ইঙ্গিত মিলছে। আর তাতে কিন্তু একটা বিষয় ইঙ্গিত মিলছে যে সুজয় কৃষ্ণ ভদ্রকে নামিয়ে আনা হয়েছে যে করিডোরে AC 1 নম্বর ক্যাবিনেটে যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে তাকে নামিয়ে আনা হয়েছে। এই মুহূর্তে লিফটের মুখে, যেখানে আমাদের ক্যামেরা রয়েছে, সেখানে লিফটের মুখে সুজয় কৃষ্ণ ভদ্র বার করা হচ্ছে। সুজয় কৃষ্ণ ভদ্রকে বার করানো হলো। সুজয় কৃষ্ণ ভদ্র শাল জ্বলানো অবস্থায় সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আসা হলো। আমরা একটু সামনের দিকে নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে নামিয়ে আনা হয়েছে। সেই সময়টার জন্য সবাই অপেক্ষা করছিলেন কখন তাকে বার করা হবে। আমরা বুঝতেই পারছেন ওখানে এখন কি অবস্থা চলছে। আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সৌরভ ডেফিনেটলি খানিকক্ষণের মধ্যে আবার জানাবে। সৌরভ, শুনতে পাচ্ছ? সুজয় কৃষ্ণ ভদ্রকে ওখানে নামিয়ে আনা হয়েছে এবং পিউ তুমি দেখতে পাচ্ছ এতক্ষণ ধরে তুমি বলছিলে সৌরভ, তার মানে ফাইনালি ESI-তে নিয়ে যাওয়া সম্ভব, SSKM থেকে ফাইনালি বের করা গেল। এই মুহূর্তে তাকে গাড়িতে তুলে নেওয়া হচ্ছে। সুজয় কৃষ্ণ ভদ্রকে কোথায় নেওয়া হলো? অ্যাম্বুলেন্সে। একটু আপডেট দাও, ব্রিফ করো সৌরভ।
সৌরভের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি। আপনারা বুঝতেই পারছেন কি চূড়ান্ত উত্তেজনা এই পর্বে, এই মুহূর্তে এসএসকেএম এর ওই জায়গাটায় যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র, আমরা টপ অ্যাঙ্গেল শট দেখাচ্ছি আপনাদের, গায়ে শাল জড়ানো রয়েছে, মুখে মাস্ক, চুল একেবারে সাদা সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম থেকে। ফাইনালি ইডি পারলো সুজয় কৃষ্ণ ভদ্রকে বের করতে। সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল নেওয়া একবার সময়ের অপেক্ষা। গাড়ি রেডি ছিল, গাড়িতে তাকে তোলা হচ্ছে। লাইভ দেখছেন সেই ছবি। অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্স 5G ক্ষমতা সম্পন্ন, যে অ্যাম্বুলেন্স নিজেই একটা আইসিইউ, তাতে তোলা হলো সুজয় কৃষ্ণ ভদ্রকে। এই মুহূর্তে লাইভ সেই ছবি এসএসকেএম থেকে আপনাদের সামনে এনেছি। সুজয় কৃষ্ণ ভদ্রকে ফাইনালি ওই অ্যাম্বুলেন্সের মধ্যে যে বেড, সেখানে শোয়ানো হলো, সঙ্গে নিরাপত্তা রক্ষী। অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হবে, অ্যাম্বুলেন্স ছুটবে সোজা জোকা ইএসআই হাসপাতালের দিকে। এই অ্যাম্বুলেন্স জোকা ইএসআই হাসপাতালে। সৌরভ আছো, শুনতে পাচ্ছ? আমরা কিন্তু এই অ্যাম্বুলেন্স ফলো করব, ফলে আপনারাও টিভি9 বাংলা ফলো করুন, কারণ সবার আগে আপডেট আমরাই দেবো। হ্যাঁ সৌরভ, সুজয় কৃষ্ণ ভদ্রকে এই অ্যাম্বুলেন্সে করে জোকাতে নিয়ে যাওয়া হচ্ছে। 8টা নাগাদ, 8:57 নাগাদ ইডি আধিকারিক হাজির হন। প্রায় 1 ঘন্টা পর হস্তান্তর যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া শেষ হওয়ার পর সুজয় কৃষ্ণ ভদ্রকে এই অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। এই অ্যাম্বুলেন্সের মধ্যে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র, এই অ্যাম্বুলেন্সের মধ্যে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। সেখানে আমরা সুজয় কৃষ্ণ ভদ্রকে সরাসরি প্রশ্ন করেছিলাম তার শরীর কেমন, এই পুরো বিষয়টি নিয়ে তিনি কিছু বলবেন কিনা, কিন্তু তিনি কিছু বলতে চাননি। তার পরনে সাদা রঙের ডোরা কাটা শার্ট ছিল, আর ডোরা স্ট্রিপ টাইপের। সৌরভ আমরা দেখেছি শাল জড়ানো ছিল, গায়ে মুখে মাস্ক ছিল। সৌরভ আমরা দেখেছি তার ছবি এবং তাকে অ্যাম্বুলেন্সের মধ্যে শোয়ানোর ছবি লাইভ আমরা দেখিয়েছি আমাদের দর্শকদের। সৌরভ, কথাটা হলো ফাইনালি এসএসকেএম এর হাত থেকে বের করা গেল সুজয় কৃষ্ণ ভদ্রকে। একেবারে সুজয় কৃষ্ণ ভদ্রকে শেষ পর্যন্ত তিনবারের চেষ্টায় সুজয় কৃষ্ণ ভদ্রকে ইডি আধিকারিকেরা জোকায় নিয়ে যেতে সক্ষম হচ্ছেন। দুপুর বেলায় এসেছিলেন ইডি আধিকারিকেরা, সম্ভব হয়নি। সকালে এসেছিলেন ইডি আধিকারিকেরা, সম্ভব হয়নি। আমরা কোনো অ্যাঙ্গেল ছাড়ছি না সৌরভ, আমি দর্শকদের দেখিয়ে দিতে চাই, কোনো অ্যাঙ্গেল মিস করছি না। অ্যাম্বুলেন্সের পিছনের ছবি, অ্যাম্বুলেন্সের সামনের ছবি, সাইডের ছবি, কারণ আমরাই ফলো করছি। অ্যাম্বুলেন্স চলতে শুরু করলো, সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে চলতে শুরু করলো অ্যাম্বুলেন্স। ফলো করছে টিভি9 বাংলা, ফলো করুন, আমাদের সঙ্গে থাকুন, প্রত্যেক মুহূর্তের আপডেট আমরাই দেবো। এই অ্যাম্বুলেন্সের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিও অমৃতাংশু, আমার সঙ্গে রয়েছে অমৃতাংশু। এই মুহূর্তে এটাই সব থেকে বড় রাজনৈতিক স্টেটমেন্ট যে এসএসকেএম এর কবজা থেকে মুক্ত হলো সুজয় কৃষ্ণ ভদ্র। এবং তার মধ্যে পিউ তুমি বলে দিলে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই যে মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র এইভাবে বেরিয়ে অ্যাম্বুলেন্সে চেপে রওনা দিতে পারলেন, তাতেই কিন্তু প্রমাণ হয়ে গেল সুজয় কৃষ্ণ ভদ্র হাসপাতাল থেকে বেরোনোর মতো অবস্থায় ছিলেন। এবার এই স্টেটমেন্টটা কিন্তু এসএসকেএম এর জন্য অত্যন্ত একটা সন্দেহের অবকাশ তৈরি করে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক যে প্রশ্নটা এর আগে আদালতে যে প্রশ্নের সামনে পড়তে হয়েছিল এসএসকেএম, আজকে সুজয় কৃষ্ণ ভদ্র যে মুহূর্তে, দেখো আমি বারবার বলছিলাম যতক্ষণ না উঠছেন ততক্ষণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কিন্তু যখন তিনি উঠে পড়লেন এবং তাকে নিয়ে অ্যাম্বুলেন্স রওনা হলো, আমরা দেখতে পাচ্ছি, জানি না এই অ্যাম্বুলেন্স ফাইনালি কোথায় যাবে, কোথায় গিয়ে পৌঁছবে, জোকাতেই যাবে কিনা, মানে কোনো রকম শেষ মুহূর্তে অন্য কোনো পরিকল্পনা আছে কিনা। কারণ গোটা বিষয়টার মধ্যে যতটা নাটক রয়েছে, তাতে কিন্তু কোনো জিনিসই যতক্ষণ না কিছু একটা ফাইনাল কিছু হচ্ছে, মানে এই কালীঘাটের কাকুর বিষয়টা, সুজয় কৃষ্ণ ভদ্রর বিষয়টা, প্রতিবার এমন শেষ মুহূর্তে এমন সব মোচড় আছে, ফলে এক্ষেত্রেও এক্সপেক্ট করছি যে শেষ মুহূর্ত পর্যন্ত নাটক থাকবে। কোথায় গিয়ে সেই নাটকটা শেষ হবে আমরা সত্যি কথা বলতে কি জানি না পিউ, কিন্তু এই যে তিনি বেরিয়ে গেলেন, তিনি যে এসএসকেএম থেকে বেরোলেন, আমি আবার বলছি, এইটা কিন্তু এসএসকেএম এর দিকে আঙুল তুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। কিভাবে তিনি এতদিন ছিলেন, এবং ঠিক একইভাবে এইটা ঘটে যাওয়ার পর ওখানে যিনি আরেকজন, যিনি দীর্ঘদিন ধরে রয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিক,
নিশ্চিতভাবেই তার ওপর অনেকটা চাপ বাড়বে, এটা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি পিউ। একদম, এবং এসএসকেএম এর উপরেও চাপটা বাড়বে, কারণ বিরোধীরা বারবার কোট আনকোট বলে এসেছেন এটা সেফ হোম, এটা পলিটিক্যাল লিডার, যারা শাসক দলের পলিটিক্যাল লিডার তাদের জন্য এটা সেফ হোম। আজকের এই ছবি কি সেই তত্ত্বটাতে শিলমোহর দিল না? এসএসকেএম এর ক্রেডিবিলিটি কি আরো বড় করে প্রশ্নের সামনে দাঁড়ালো না? আদালতের সন্দেহ তো অনেক আগেই উঠেছিল। অমৃতাংশু, আমি আসবো তোমার সঙ্গে, কিন্তু তার আগে একবার বলে দিই যে এই যে অ্যাম্বুলেন্স যাচ্ছে তার ঠিক পিছনে আমাদের গাড়ি, আমাদের প্রতিনিধি সুজয় আছে। আমি বরং এবার সুজয়ের সঙ্গে কথাও বলে নিই। অমৃতাংশু, সুজয়, তুমি একদম একদম জাস্ট গাড়ির অ্যাম্বুলেন্সের পিছনে রয়েছো, সোজা ইএসআই যাচ্ছে তো? ডেস্টিনেশন কি? এই গাড়িটা পিছনে, এই গাড়িটা পিছনে নাও। হ্যাঁ, একেবারে ভিউ দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঠিক পিটিএস ক্রস করছে এই গাড়ি, এবং অর্থাৎ অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হলো, আমার সহকর্মী সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে। এবং এই সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স এসছে জোকা ইএসআই হাসপাতাল থেকে, সেই অ্যাম্বুলেন্সের সামনে রয়েছে একটি সিআরপিএফ কনভয় গাড়ি, পেছনে দুটি গাড়ি রয়েছে, এবং ইডি অফিসারদের 3 থেকে 4টে গাড়ি রয়েছে। এবং অ্যাম্বুলেন্সের ভেতরে যিনি জোকা ইএসআই হাসপাতালের যে 2 চিকিৎসক তারা রয়েছেন, তার পাশাপাশি ইডির তরফ থেকে যিনি তদন্তকারী অফিসার তারাও কিন্তু রয়েছেন, অর্থাৎ মিথিলেশ কুমার তিনি নিজে রয়েছেন সেই গাড়ির মধ্যে। অর্থাৎ গাড়ির অ্যাম্বুলেন্সের মধ্যে যাতে কোনো রকম কোনো শারীরিক অসুস্থতা না পড়তে হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে, সেজন্য যেমনটা তোমায় বলছিলাম পিউ, যে অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এবং এই অ্যাম্বুলেন্সটাই কিন্তু নিজে একটা বলা চলে খোদ আইসিইউ কেবিন, তার কারণ এখানে সব রকমের ব্যবস্থা রয়েছে। কোন রকম কোনো মুমূর্ষু রোগী বা এই ধরনের হৃদরোগে আক্রান্ত রোগী যদি সেখানে পৌঁছয়, তার জন্য কিন্তু সমস্ত ব্যবস্থা রয়েছে যাতে তার চিকিৎসা করা যায়, তার চিকিৎসা করার সব রকম বন্দোবস্ত করা হয়েছে। সে কারণে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে। এবং দেখো, সম্ভাবনা তেমনটাই যদি আমরা এর আগে নিম্ন আদালতের অর্ডারটাকে ফলো করি, তার কারণ আজকে কলকাতা হাইকোর্টে কি অর্ডার বেরিয়েছে, বিচারপতি কি বলেছেন সেই তথ্য আমাদের কাছে নেই। কিন্তু নিম্ন আদালত অর্থাৎ বিশেষ ইডি আদালতের এর আগের অর্ডারটা যদি আমরা ফলো করি, সেখানে বলা হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়ার পর যদি তিনি ফিট থাকেন, যদি তিনি সুস্থ থাকেন, তাকে সেই মুহূর্তে বা সেই রাতে রেখে পরদিন তার স্যাম্পল নেওয়া হবে, ভয়েস স্যাম্পল নেওয়া হবে। এবং যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে জোকা ইএসআই হাসপাতালে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের সিএফএসএল এর যিনি এক্সপার্ট, যিনি ভয়েস স্যাম্পল নেন, সেই সিনিয়র এক্সপার্ট কিন্তু রয়েছেন ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য। এবং এই মুহূর্তে নিয়ে যাওয়ার পর যদি তিনি ফিট হন, সুজয় কৃষ্ণ ভদ্র শারীরিকভাবে ফিট হন ভয়েস স্যাম্পল দেওয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু সেখানেই তার আজকে ভয়েস স্যাম্পল নেওয়া হবে। সুজয়, এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা ওঠে যে আজ রাতেই যদি তার ভয়েস স্যাম্পল নেওয়া যায়, তার মানে কাকু আদৌ তেমন অসুস্থ ছিলেন না যে 5 মাস ধরে তিনি একটা হসপিটালে বন্দী হয়ে থাকবেন একটা কেবিনের মধ্যে। দেখো, তার এসএসকেএম থেকে যখন তাকে ছাড়া হলো তখন তার এক প্রস্ত মেডিকেল চেক আপ হয়েছে। রাস্তায় যে পথে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেমনটা তোমায় বলছিলাম, প্রায় 12 কিলোমিটার এসএসকেএম থেকে জোকা ইএসআই হাসপাতাল, সেখানে তার মেডিকেল চেক আপ হবে। রাস্তায় যাতে কোনো সমস্যা হচ্ছে কিনা, তার পালস, তার ব্লাড প্রেশার সমস্তটাই নজর রাখছেন জোকা ইএসআই হাসপাতাল থেকে আসা চিকিৎসকরা। একেবারে সেই মনিটরে যাই হোক, কিন্তু সুজয়, এটা তো তাহলে প্রমাণিত হবে যদি আজ ভয়েস স্যাম্পল নেওয়া যায় যে তিনি এমন পর্যায়ের অসুস্থ নন যে তার কণ্ঠস্বর বেরোচ্ছে না গলা থেকে। একেবারেই পিউ, এই প্রশ্নটা কিন্তু এর আগে ইডির আইনজীবী আদালতে করেছিলেন। খোদ বিচারকের অর্ডারেও তার একটা উল্লেখ ছিল, একটা সন্দেহ প্রকাশ ছিল। ফলে আজকে যদি তার ভয়েস স্যাম্পল আজ রাতেই নেওয়া সম্পন্ন হয়, তাহলে কিন্তু গোটা বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে সুজয় কৃষ্ণ ভদ্রের যতটা শারীরিক অসুস্থতার কথা বলা হচ্ছে, যতটা বলা হচ্ছে যে তিনি ভয়েস স্যাম্পল দেওয়ার মতো শারীরিক অবস্থায় নেই, সেই তো। সুজয়, আমি আবার তোমার কাছে আসবো, আমি অমৃতাংশুর কাছে যাই। অমৃতাংশু, আদালতে এটা ইটসেলফ একটা প্রমাণ ইডির জন্য হাতে গরম হয়ে যাবে যে দেখুন শারীরিক অবস্থা এরকম যে আমরা যে রাতে বের করলাম সে রাতেই কণ্ঠস্বর নেওয়া গেল, এতদিন ডেলিবারেটলি আটকে রাখা হয়েছিল। নিশ্চিতভাবেই, মানে দেখো যেটা বারবার ওখানে ইডির যারা আইনজীবী তারা বলার চেষ্টা করেছেন যে, এবং যার ভিত্তিতে এসএসকেএমের চিকিৎসকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে, সেইটা যে তারা একদম যথার্থ ছিলেন সেই বক্তব্য রাখার মতো জায়গায় তো জোরদার তাদের হাতে পয়েন্ট চলে এলো, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এইবার কিন্তু এই নিয়ে যাওয়ার নাটক অবধি ব্যাপারটা ঠিক আছে, আসল বিষয়টা কিন্তু এবার শুরু। মানে এবার এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল নেওয়া হবে। সেই ভয়েস স্যাম্পলটা নেওয়ার জন্য যেই যাবতীয় কিছু ঘটলো, সবার প্রত্যাশা কিন্তু এটা মারাত্মক জায়গায় পৌঁছে গেছে। সবাই এখন মানে গোটা বিষয়টা দেখে এটা ধারণা করতে শুরু করেছিলেন, প্রত্যাশা করতে শুরু করেছিলেন যে কিছু একটা আছে এই গলার মধ্যে, যেটা শুধু পাওয়ার অপেক্ষা, পেয়ে গেলেই ব্যাস সমস্ত রহস্যের সমাধান হয়ে যাবে। সেটা কিন্তু এবার ইডিকে প্রমাণ করতে হবে। দুর্লভ নয় যতটা কাকুর।
একদমই তাই, প্রায় সেরকম আর কি। এবার সেই জায়গাটাতে দাঁড়িয়ে এই কতটা দুর্লভ এই কণ্ঠস্বর এবং কতটা মূল্যবান এই কণ্ঠস্বর সেটা কিন্তু ইডিকে গিয়ে প্রমাণ করতে হবে। কারণ দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে আমি বারবার বলেছি, একবার করে আমরা দেখেছি, কারণ আমরা তো গোটা বিষয়টার সঙ্গে পুরো টানা সময়টা ধরে জড়িত, আমরা একদম প্রতি মুহূর্ত মানুষের কাছে তুলে ধরেছি। আমরা দেখিয়েছি কিভাবে গোটা জায়গায় এই সাধারণ ঘরের ছেলেমেয়েরা বঞ্চিত হয়ে রাস্তার ধারে পড়ে রয়েছেন, কিভাবে তাদের পরিবার সাফার করছে, কিভাবে তারা সাফার করছেন, কিভাবে তারা যন্ত্রণায় ভুগছেন, এবং কিভাবে এই ট্র্যাপিজের মতো একটার থেকে আরেকটা, আরেকটার থেকে আরেকটা পরপর দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে, আর আমরা বুঝে গেছি আমরা একটা দুর্নীতির বেড়াজলে আটকে রয়েছি। এটা তো আমরা দেখেছি। এই খবরগুলো আমরা সেই যেদিন ওই জবের থেকে ওই পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, জবের থেকে তার বান্ধবীর বাড়িতে টাকা পাওয়া গেছে, তারও আগের থেকে যখন আমরা দেখেছিলাম ওই ছেলে মেয়েগুলো রাস্তার ধারে বসে আন্দোলন করছেন, সেই সময় থেকে দেখাতে শুরু করেছি। ফলে আমরা তো এই মানুষের কিভাবে প্রত্যাশা তৈরি হয়েছে বারবার আর কিভাবে ভেঙেছে, এটা কিন্তু আমরা দেখেছি। এই ক্ষেত্রে অন্তত এই গোটা বিষয়টা কি হবে না হবে, কে ধেরেই দূর, কার কাছে যাবে, এই সমস্ত আমরা জানি না। আমরা শুধু জানি যে যেভাবে এই গোটা বিষয়টাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছে ইডি, নিশ্চয়ই তারা এটা ভেবেছে যে এইটাকে যদি একবার পেয়ে যায়, এই গলার আওয়াজটা যদি পেয়ে যায়, তাহলে এমন একটা দরজা তারা খুলে ফেলতে পারবে যেটা তাদের রহস্যভেদের দোরগোড়ায় নিয়ে চলে যাবে বা রহস্যটাই ভেদ হয়ে যাবে। আমরা কিন্তু সেইটার জন্য অপেক্ষা করছি। সেই প্রত্যাশা কিন্তু সত্যি তৈরি হলো আজকের এই ফ্রেমগুলো, প্রতিটা ফ্রেম অমৃতাংশু সেই প্রত্যাশাটাকেই আরো বাড়াচ্ছে যে এই কণ্ঠস্বর যদি পাওয়া যায় একেবারে কেল্লা ফতে, নিয়োগ দুর্নীতির তদন্তে দি এন্ড, ফুল স্টপ পড়বে। সত্যি কি তাই হবে আমরা জানি না, আবার আশাভঙ্গ হবে কিনা আমরা জানি না, বরং আমরা একটু খোঁজ খবর নিতে পারি। ইএসআইতে একবার যাওয়া যাক অমৃতাংশু, যেখানে অরিত্র রয়েছে আমাদের সহকর্মী। ইএসআই এর অবস্থাটা, সেখানকার কি পরিস্থিতি, আটঘাট বাঁধা রয়েছে, অরিত্র দেখাও। দেখো পিউদি, এই সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্টের যে চিত্রনাট্য, সেই চিত্রনাট্যের জবনিকা পতন সম্ভবত আজই হতে চলেছে। তার কারণ এসএসকেএম হাসপাতালে একের পর এক যে আপডেট হলো এবং অ্যাম্বুলেন্স আসা, ইডি আধিকারিকদের আসা, বিরাট ফোর্স আসা সেন্ট্রাল বাহিনীর, তারপরে কিন্তু এবার সেই অ্যাম্বুলেন্স এসএসকেএম থেকে বেরিয়েছে এবং জোকা ইএসআই হাসপাতাল যেটি রয়েছে, সেই হাসপাতালে কিন্তু এই মুহূর্তের যে প্রস্তুতি একদম শেষ মুহূর্তের, অর্থাৎ হাসপাতালের যারা নিরাপত্তারক্ষী রয়েছেন তারা কিন্তু ক্রমশ তাদের যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয় ছোট করার চেষ্টা করছেন, আঁটোসাঁটো করার চেষ্টা করছেন। যারা সাধারণ রোগী রয়েছেন তাদের পরিবার পরিজন যারা হাসপাতালের সামনে ভিড় করে রয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। স্থানীয় ঠাকুরপুকুর থানার পুলিশ তারা কিন্তু যে সমস্ত সাধারণ মানুষজন এখানে এসে দাঁড়িয়েছেন, যাদের আত্মীয় পরিজনরা এই হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে কোনো রকম জমায়েত যাতে না হয় সেই জমায়েত করতে তারা বারণ করছেন। প্রচুর পরিজন যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি একটু কথা বলে নি পিউদি, আচ্ছা আপনাদের কি পুলিশ সরিয়ে দিচ্ছে? হ্যাঁ, আমাদের সরিয়ে দিচ্ছে, আমাদের এখানে দাঁড়াতে দিচ্ছে না। আমরা দেখবো বলে আমরা দাঁড়িয়ে। কাকে দেখবেন? আমরা ওই যে কে কাকু আছে, কালীঘাটের কাকু, আমি শুনছিলাম উনি নাকি এখানে আসছেন, তো সেই জন্য ওনাকে দেখার জন্য করছি যে কোন হিরো আছেন, ওনাকে দেখার জন্য আমি এসেছি। যে আমাদের এখানে আত্মীয় ভর্তি আছে, তো আমার এখানে দাঁড়াতে দিচ্ছে না, আমার মা ভর্তি আছে, তো সেই জন্য আমি ছিলাম এখানে। কিন্তু এখন কি হয়েছে বলুন তো? আমার শাশুড়ি মা এখানে ভর্তি আছে, ওই স্ট্রোক হয়েছে, তাই জন্য আসার সময় শুনলাম যে এখানে কাকু আসবে, ওই জন্য দাঁড়িয়ে আছি দেখবো বলে। একটু পুলিশ কি সরিয়ে দিচ্ছে? পুলিশ জানি না, কি বললো? পুলিশ বলছে এখানে নামানো যাবে না। অর্থাৎ পিউদি তুমি বুঝতেই পারছো একদম কাকু কে এরা জানেন যাকে দেখবেন বলে দাঁড়িয়ে আছেন? নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ক্রমশ আঁটোসাঁটো। দেখো তারা তাদের বক্তব্যে যেটা বলছেন যে কে সে কোন হিরো তাকে দেখার জন্য, আমি একদম কোট আনকোট, একটু আগে আমি জাস্ট কথা বলেছি এক স্থানীয় মানুষের সাথে যারা এখানে এসেছেন সাধারণ মানুষ, তারা বলছেন কে সেই হিরো, আমরা তাকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। হিরোই বটে মানে দুর্নীতিরও যে হিরো হয়। সত্যি আমরা সাম্প্রতিক যে রাজ্যের পরিস্থিতি, এটা না দেখলে আমরাও আন্দাজই করতে পারতাম না। যাই হোক, কাকু তো পৌঁছাবেন একটু পরে, প্রস্তুতি সারা। অরিত্র আমাদের বলো যে হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে এই প্রস্তুতি আছে, ভয়েস স্যাম্পল টেস্টের কোনো ইঙ্গিত আজকেই?
দেখো যেটা জোকা ইএসআই সূত্রে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে এই যে এমার্জেন্সি বিল্ডিং রয়েছে জোকা ইএসআই এই ইমার্জেন্সি বিল্ডিংয়েই প্রথমে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে নিয়ে আসা হবে। দেখো সেই মোতাবেক নিরাপত্তা বলয় কিন্তু প্রস্তুত রয়েছে জোকা ইএসআই হাসপাতালের, এবং এখানে প্রাথমিক চিকিৎসা করা হবে, অর্থাৎ যেটা এমার্জেন্সি ট্রিটমেন্ট, তার শারীরিক অবস্থা কি রয়েছে, তার ব্লাড প্রেশার বা যে সমস্ত আনুষঙ্গিক বিষয় সেইগুলিকে প্রথমে পরীক্ষা করা হবে, এবং তারপর যে সংশ্লিষ্ট বিভাগ রয়েছে যেটা জোকা ইএসআই সূত্রে আমরা জানতে পারছি, যেখানে ভয়েস স্যাম্পল টেস্টের প্রক্রিয়া বা ইএনটি বিভাগের চিকিৎসকরা থাকবেন বা যারা ভয়েস স্যাম্পল এক্সপার্ট রয়েছেন তারা থাকবেন, সেখানেই কিন্তু কাকুকে নিয়ে যাওয়া হবে। বেশ অরিত্র, তোমার কাছে আমি আবার ফিরে আসবো, কিন্তু এই মুহূর্তে অমৃতাংশ আমার ভীষণভাবে মনে হচ্ছে তাদের কথা যারা সারা বছর ধরে রাজনীতির মাঠে নেমে আন্দোলন করেছেন, গলা ফাটিয়েছেন, তদন্ত কেন এগোচ্ছে না, নিশ্চয়ই কোথাও সেটিং রয়েছে, এত দীর্ঘসূত্রিতা কেন? আজকের এই ফ্রেমগুলো দেখে তারা কি আশান্বিত হচ্ছেন? তুমি বুঝতেই পারছো আমি বাম নেতাদের কথা বলছি। মোহাম্মদ সেলিম, একটু আগে কথা হয়েছে তার সঙ্গে আমাদের প্রতিনিধি, মোহাম্মদ সেলিম কি বলেছেন একবার শুনুন। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, বারবার বলেছে, কিন্তু আমি তো উল্টো দিকে অভিযোগ করেছিলাম যে এসএসকেএমে কি চিকিৎসা হচ্ছে, এ তো থেরাপি করে ভয়েস চেঞ্জ করতে চাইছে, কারণ সরাসরি রেকর্ডেড ভার্সন আছে ওদের কাছে, যেখানে এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে মমতা ব্যানার্জির ভাইপো তার পরিবারের লোকজন যুক্ত। এবং এখন তো ইডি কোর্টে বলেছে অন্তত 7.5 কোটি টাকা যে উদ্ধার করেছে, বাজেয়াপ্ত করেছে, সেটা হচ্ছে এই দুর্নীতিলব্ধ টাকা, এবং সেটা 7.5 না 7.5 কোটি টাকা হবে না 7.5 লক্ষ হবে সেটা ভবিষ্যৎ বলবে। তো লিপস অ্যান্ড বাউন্ডস এর সঙ্গে যোগাযোগ কাকুর, আর কাকুর সঙ্গে কাকু নিজে বলেছেন যে অভিষেকের দিকে কেউ, আমার সাহেবের দিকে কেউ হাত বাড়াতে পারবে না।